হ্যাঁ, এটা মোটামুটি ওই ফার্স্ট কাম ফার্স্ট সার্ভের মতোই, খালি অল্প একটু চেঞ্জ আছে। যেমন আমাদের এখানে কোশ্চেনটা এরকম যে শর্টের জব ফার্স্ট অ্যালগোরিদম বলে আর কি, মানে হচ্ছে যে জবটা বা বাস টাইমটা যেটা শর্ট সেটা হচ্ছে আগে কাজ করবে। সাপোজ কোশ্চেন এরকম থাকবে, কনসিডার দ্য ফলোইং প্রসেস উইথ করসপন্ডিং বাস টাইম, ফাইন্ড দ্য ওয়েটিং টাইম, টার্ন অ্যারাউন্ড টাইম। আমরা অলরেডি ওয়েটিং টাইম টার্ন অ্যারাউন্ড টাইম ক্যালকুলেট করছি, ঠিক আছে, একই সিস্টেমে এটাও ক্যালকুলেট করব। আর হচ্ছে অলসো ফাইন্ড দ্য এভারেজ ওয়েটিং টাইম অ্যান্ড এভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম। আমাদের জাস্ট হচ্ছে যে ইয়ারেন্সটা চেঞ্জ হবে শর্টেজ জব অনুযায়ী। সাপোজ এখানে যেমন P4 আছে আমাদের শর্টেজ, ঠিক আছে, P4টা আগে চলে যাবে। মানে জাস্ট আমরা এটা নতুন করে রিঅর্ডার করে আর বাকি কাজগুলো সব আগের মতো করেই করব। যেমন এখানে আমাদের P4টা আছে সবচেয়ে কম 3, ঠিক আছে, এটা হবে ফার্স্টে চলে যাবে। এরপরে যেটা আছে, সাপোজ এরপরে আছে হচ্ছে P1 6, এটা যাবে সেকেন্ড পজিশনে, তারপরে যাবে P3, তারপরে যাবে হচ্ছে P2। এভাবে আর কি আমাদের কাজটা করতে হবে। তো এই জন্য আমরা এট ফার্স্ট হচ্ছে আমাদের যেটা করতে হবে, আমরা গ্যান চার্টটা বানাই। দেখি গ্যান চার্টটা কেমন হয় আর কি। ঠিক আছে, এটার জন্য যদি আমরা গ্যান চার্ট ক্রিয়েট করি তাহলে কেমন হবে দেখি। এটা আমাদের প্রসেস আছে সাপোজ 4টা। অ্যাকর্ডিং টু আমাদের এখানে শর্টেস্ট টাইম, সবচেয়ে যেটা হচ্ছে শর্টেস্ট টাইম সেটা হচ্ছে P4। তাহলে আমরা এট ফার্স্ট P4টাকে নিই, P4। এরপরে যেটা শর্টেজ সেটা হচ্ছে আমাদের P1। হ্যাঁ, P1টা হচ্ছে শর্টেস্ট। হ্যাঁ, থ্যাংক ইউ। এরপরে হচ্ছে P1। এরপরে আমাদের শর্টেজ পাচ্ছি হচ্ছে আমরা P3। হ্যাঁ, তাহলে হচ্ছে আমরা P3 কে দিলাম শর্টেস্ট, এবং এট লাস্ট আমাদের P2 যেটা সেটা হচ্ছে সবচেয়ে বেশি আর কি। তো P2 কে আমরা সবার শেষে দিয়ে দেই। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের গ্যান চার্ট। এখন গ্যান চার্টটাকে আমরা জাস্ট আপনার বসাই আর কি, টাইম গুলা বসাই। যেহেতু আমাদের P4 স্টার্টিং এ, তাহলে হচ্ছে P4 এর স্টার্টিং টাইম আমাদের হচ্ছে 0। তারপরে দেখেন আমাদের P4 কাজ করছে কতটুকু। P4 হচ্ছে আমাদের যেহেতু ইউনিট 3, তাহলে হচ্ছে সে 3 ইউনিট পর্যন্ত কাজ করলো, ঠিক আছে। এরপরে হচ্ছে P1 শুরু হলো, তার মানে P1 এর 3 ইউনিট পর্যন্ত ওয়েট করতে হয়েছে। P1 এর ওয়েটিং টাইম তার মানে হচ্ছে 3, ঠিক আছে। এরপরে হচ্ছে আমরা P1 কতটুকু কাজ করবে, 3 থেকে কাজ শুরু করবে। 3 থেকে 6 ইউনিট সে কাজ করবে, তার মানে সে হচ্ছে কাজ করবে 9 ইউনিট পর্যন্ত, ঠিক আছে। 9 ইউনিট পর্যন্ত হচ্ছে P1 কাজ করলো। এখন P1 যতক্ষণ কাজ করবে, আমাদের P3 ততক্ষণ ওয়েট করতেছে, তার মানে P3 আমাদের 9 ইউনিট পর্যন্ত ওয়েট করছে, ঠিক আছে। 9 ইউনিট থেকে আবার P3 যখন শুরু করলো, 9 ইউনিট থেকে P3 এর বাস টাইম কত, বাস টাইম হচ্ছে 7, তাহলে সে হচ্ছে যাবে হচ্ছে 16 পর্যন্ত, ঠিক আছে। তার মানে P3 টার্ন অ্যারাউন্ড টাইম হবে 16। 16 হচ্ছে P3 টার্ন অ্যারাউন্ড টাইম, আর P2 এর ওয়েটিং টাইম 16। তাহলে এরপরে আমরা হচ্ছে আবার P2 কতক্ষণ কাজ করছে, আমাদের P2 কাজ করছে 8 ইউনিট, তাহলে 16 প্লাস 8 কত হয়, 24। টোটাল হচ্ছে 24 ইউনিট। P2 এর হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইম 24 ইউনিট। এটা হচ্ছে আমাদের গ্যান চার্ট, ঠিক আছে। অ্যাকর্ডিং টু আমাদের গ্যান চার্ট আমরা হচ্ছে এটা পাইলাম। গ্যান চার্টটা কি বুঝতে পারছেন? আগের মতোই কিন্তু সব জিনিস, কাজটা সব আগের মতোই।
আমাদের জাস্ট এখানে করতে হয়েছে কি, জাস্ট হচ্ছে আমাদের প্রসেস গুলাকে রিঅর্ডার করে নিচ্ছি। গত অ্যালগোরিদমটা যারা বুঝছেন তারা এটাও বুঝতে পারবেন গ্যান্ট চার্টটা কিভাবে আসছে। এর আগে আমরা এফসিএফএস যেভাবে করছিলাম এটাও মোটামুটি সেম ওয়েতেই করছি, জাস্ট আমাদের একটা জিনিস চেঞ্জ করতে হয়েছে, সেটা হচ্ছে আমাদের প্রসেসের অর্ডারটা চেঞ্জ করতে হয়েছে। এখানে হচ্ছে বাস টাইমের ভিত্তিতে চেঞ্জ করবে। শর্টের জব হয় যেহেতু, মানে আমাদের যেই জবটা শর্টেস্ট সেটাকে হচ্ছে আমরা আগে নিছি। এর আগে আমরা যখন করছিলাম তখন কিন্তু আমাদের ছিল হচ্ছে অ্যারাইভাল টাইম অনুযায়ী শর্ট হয়েছে, যেখানে আমাদের অ্যারাইভাল দেওয়া ছিল, যদি অ্যারাইভাল দেওয়া না থাকতো সেই ক্ষেত্রে আমরা জাস্ট প্রসেসের সিকোয়েন্স অনুযায়ী কাজ করছি। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আমাদের কিছু দেওয়া থাকবে না, আমাদের জাস্ট বাস টাইমটা দেখে ডিসাইড করতে হবে যে আসলে আমাদের কোনটা আপনার আগে নিতে হবে আর কি। ঠিক আছে, মানে কোন প্রসেসটা আগে যাবে সেটা শর্টেজ বাস টাইমের উপরে বেস করেই কিন্তু কাজ করবে। এতটুকু ক্লিয়ার সবাই জ্ঞান চার্ট? জি স্যার। ওকে, তাহলে বলেন তো P4 ওয়েটিং টাইম গুলো কত, P1 এর ওয়েটিং টাইম কত বলেন তো? জি স্যার 3 স্যার, P1 3। হুম, আর টার্ন অ্যারাউন্ড টাইম কত? 9 স্যার। তাহলে তো ওইটা আগের মতোই আর কি। এখন আমরা দেখি ওয়েটিং টাইম বসায় কি হয়। কারো যদি কোশ্চেন থাকে তাহলে জিজ্ঞেস করতে পারেন। আর আগের যদি কারো ক্লিয়ার থাকে আগের অ্যালগোরিদমটা, তাহলে এটাতে আশা করি কোশ্চেন থাকবে না আর কি। আমরা তাহলে ওয়েটিং টাইমটা এখানে বসায় দিই। ঠিক আছে, যেমন P1 এর ওয়েটিং টাইম আমরা এখান থেকে পাচ্ছি হচ্ছে 3। ঠিক আছে, তাহলে P1 এর ওয়েটিং টাইম হচ্ছে 3। এরপরে হচ্ছে হ্যাঁ, আর P2 এর কত দেখেন তো? 16 স্যার। 16 স্যার। 16 ঠিক আছে। জি স্যার। ওকে, এরপরে P3 কত? 9। 9। আর P4 এর? 0। হ্যাঁ, 0 P4 এর হচ্ছে 0। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ওয়েটিং টাইমটা পেয়ে গেলাম। এখন আমরা হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইমটা বের করব। আমাদের সিস্টেম তো একই, জাস্ট খালি আমরা প্রথমে একটু রিঅর্ডার করে নিচ্ছি আর কি। টার্ন অ্যারাউন্ড টাইম দেখেন, P1 এর টার্ন অ্যারাউন্ড টাইম কত? 9, তাই না? P1 এরটা তাহলে হচ্ছে আমাদের 9। এরপরে হচ্ছে P2 এর কত? 24 স্যার। 24। এই জায়গাটায় অনেকে ভুল করে, আপনার হচ্ছে ওইখান থেকে মানে প্রসেসের নাম্বার না দেখেই সরাসরি বসায় দেয়, সেই ক্ষেত্রে দেখা যায় যে অনেকের
ভুল হয়ে যায়, এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। এরপর হচ্ছে P3 হচ্ছে 16, 16 আর P4 এর হচ্ছে আমার 3। ঠিক আছে, এটা তো হচ্ছে আমাদের তাহলে টার্ন অ্যারাউন্ড টাইমও পেয়ে গেলাম। আমাদের ওয়েটিং টাইম, টার্ন অ্যারাউন্ড টাইম, গ্যান্ট চার্ট সবগুলাই মোটামুটি চলে আসছে। এখন হচ্ছে আমাদের এখান থেকে এভারেজ ওয়েটিং টাইমটা বের করব। দেখি এভারেজ ওয়েটিং টাইমটা কি বলে। এভারেজ ওয়েটিং টাইম বলতে আমরা টোটালটাকে ভাগ করব। আমাদের যতগুলা ভ্যালু আছে, সাপোজ এখানে ধরেন 3 প্লাস 16 প্লাস 9 প্লাস 0, ঠিক আছে? তাহলে এটা দেই, হ্যাঁ, 3 প্লাস 16 প্লাস 9 প্লাস 0 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের যেহেতু নাম্বার অফ প্রসেস হচ্ছে 4, তাহলে আমি 4 দিয়ে ভাগ করি, দেখি কত হয়। এখানে হচ্ছে আমার 28 7 স্যার 28/4 7 28/4, তাহলে হচ্ছে আমাদের 7। 7 আসে স্যার। ঠিক আছে, এটা হচ্ছে এভারেজ ওয়েটিং টাইম হইলো। তারপরে আমরা হচ্ছে এভারেজ টার্ন অ্যারাউন্ড টাইমটা বের করব। হ্যাঁ, এভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম দেখেন আমাদের এখানে কত হয়। প্রথমটা হচ্ছে আমাদের 9, ঠিক আছে, প্রথমটা 9, তারপরে হচ্ছে 24 সরি 24, তারপরে আমাদের হচ্ছে 16, এরপরে হচ্ছে 3। তাহলে এটাকে যদি অ্যাড করি আমাদের এখানে কত হয়, 30 আসে, 40, হ্যাঁ 52 ডিভাইডেড বাই 4, 13 হয় নাকি? জি স্যার 13। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অল অ্যাবাউট শর্টেজ জব ফার্স্ট। এটা একদম ইজি, যেহেতু আগে আপনারা জানেনই কিভাবে এই কাজগুলা করে। জাস্ট সেটা শর্টেজ এলিমেন্টটা ইউজ করে করতে হবে আর কি। আর এটা একদম ইজি জিনিস, এক্সামে যখন আসবে একটু মানে কেয়ারফুলি লিখলেই ভুল হবে না আর কি। জাস্ট কোনটা লিখতেছেন, এই ম্যাথগুলা হচ্ছে এক্সামের শুরুর দিকে অ্যান্সার করে দিবেন, তাহলে শেষের দিকে দেখা যায় অনেক সময় টাইম ম্যানেজমেন্টের কারণে অনেকে ভুল করে ফেলে। একটা ডাটা আরেকটা ডাটা লেখে কিন্তু ঠিকই জিনিস করে, খালি উল্টাপাল্টা বসায় আর কি। ঠিক আছে, এই জন্য এটা একদম ইজি জিনিস আগের মতো। তো এটা হচ্ছে আমরা কোড করব। আগের কোডটা মনে আছে কেমনে করছি? থিওরিটিক্যাল যেটা দেখাইলাম, এই ক্যালকুলেশনটা হচ্ছে আমাদের ইসে আসবে এক্সামে, থিওরি এক্সামে আসবে। যেমন হচ্ছে আমরা মিডে করছি অলরেডি একটা, এরকম সে আসবে আর কি। ঠিক আছে, চিন্তা করেন তো কোডটা কেমনে করা যায়। আমাদের আগের সিস্টেমগুলো কিন্তু সেম, দেখছেন? আমাদের যে ওয়েটিং টাইম ক্যালকুলেট করা বা হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইমগুলো নেওয়া, এগুলো কিন্তু মোটামুটি মানে ওই আগে যেরকম ছিল ওইটাই থাকবে। আমাদের শুধু প্রসেসের অর্ডারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? যেমন আগে আমাদের P1 P2 এই হিসেবে আমরা করতাম, কিন্তু এখন কিন্তু আমাদের এইভাবে হবে না। এখন আমাদের হবে হচ্ছে অর্ডার অনুযায়ী। অর্ডার বলতে আমাদের যে শর্টে, যেটা সাপোজ আমরা যখন বাবল শর্ট করি বা কোনো শর্টিং করি, তখন আমরা কি করি, আমাদের অ্যারে যে পজিশনটা, মানে যেই পজিশনে যে অ্যারেটা ছিল
ওইটাকে শুধু চেঞ্জ করে দেই। চেঞ্জ করিয়ে দেই বলতে বোঝায় যে আমাদের প্রথমে যেটা শর্ট ছিল, মানে সবচেয়ে ছোট যেটা পাবো আমরা টোটাল লিস্টের মধ্যে, সেটাকে আমরা সামনে নিয়ে আসি। তারপরে আবার বাকিগুলোর মধ্যে আমরা খুঁজি যে এই বাকিগুলোর মধ্যে কোনটা ছোট, তো ওইটাকে আমি আবার সেকেন্ড পজিশনে নিয়ে আসি, তাই না? শর্টিং কিন্তু এইভাবেই কাজটা করে। আমাদের এখানেও কিন্তু এই কাজই হচ্ছে যে আমাদের প্রসেসগুলো আমরা খুঁজতেছি, ঠিক আছে? খুঁজে খুঁজে দেখতেছি যে আমার কোন প্রসেসটা হচ্ছে ছোট, বা হচ্ছে কোন প্রসেস সবচেয়ে ছোট, সেটাকে আমরা প্রথমে বসাইলাম। এবং বসানোর পরে এরপরে কিন্তু আমরা আবার চেক করতেছি হচ্ছে আমাদের এর পরবর্তীতে কোন প্রসেসটা ছোট, ঠিক আছে? এভাবে কিন্তু আমরা সার্চ করে করে প্রসেসটাকে একটা অর্ডারে নিয়ে আসি। যার মানে এর মানে হচ্ছে আমরা একটা শর্টিং অ্যালগোরিদমেরই কাজ করতেছি আলটিমেটলি, ঠিক আছে? কারণ আমাদের এই প্রসেসগুলো শর্টেড অর্ডারে আমরা নিয়ে আসতেছি, যেহেতু শর্টেড জব ফাস্ট, সেই ক্ষেত্রে এটা কিন্তু আমরা শর্টেড একটা কাজই করতেছি। এই জিনিসটা কি বুঝতে পারছেন কিনা? এটা কিন্তু মোটামুটি, তার মানে আমাদের কিন্তু শর্ট করতে হবে, ঠিক আছে? প্রসেসগুলো কিভাবে শর্ট করব, যে আমাদের যেই এটা মানে হচ্ছে যেই বাস টাইমটা সবচেয়ে ছোট, সেই প্রসেসটা, সেই করসপন্ডিং প্রসেসটাকে কিন্তু আমরা আগে নিয়ে আসব। এভাবে আমাদের যে অর্ডারটা, প্রসেসের অর্ডারটা, সেটা কিন্তু আমরা চেঞ্জ করব। চেঞ্জ করার পরে তারপরে কিন্তু হচ্ছে আমাদের কাজটা শুরু করতে হবে। কারণ হচ্ছে ওইভাবে যখন আমরা শুরু করব তখন আমাদের কিন্তু প্রসেসগুলো আপনার একটা মানে শর্টেড অর্ডারে চলে আসবে। সেই ক্ষেত্রে যদি আমরা আগের সিস্টেমেই চালাই, যেমন ফার্স্ট কাম ফার্স্ট সার্ভে আমরা যেটা করছিলাম, গ্যান্ট চার্ট করা বা এই জিনিসগুলো যদি করি, তখন কিন্তু আমরা ইজিলি করতে পারবো আর কি। বুঝতে পারছেন? তাহলে এটা আগের মতো করে আমরা করি। আপনাদের কি শর্টিং অ্যালগরিদম সম্পর্কে আইডিয়া আছে? আচ্ছা, আমরা কিন্তু এখানে প্রথমে কি নিব, আমরা আগে যেটা করছিলাম, আমাদের প্রথমে কিন্তু প্রসেসটা ইনপুট নিছিলাম। মনে আছে আমাদের ইনপুট দা নাম্বার অফ প্রসেস, তারপর হচ্ছে আমাদের জাস্ট প্রসেস বাস টাইম, যেটা আমরা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভে করছিলাম, ঠিক আছে? ফার্স্ট কাম ফার্স্ট সার্ভে যেটুকু করছিলাম ওইটুকু হচ্ছে আমি জাস্ট কপি করে বসাই দিই, তাহলে এটা আর লেখা লাগবে না, আগের ল্যাবে যেটা করছিলাম আর কি। দেখেন, এটা কিন্তু আমাদের আগের ল্যাবের কোডটা আর কি। হ্যাঁ, আগের ল্যাবের আমরা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ যেটা করছিলাম সেটা। তো এখান থেকে আমি জাস্ট ইনপুটটা নিয়ে এখানে বসায় দেই, তাহলে আমার এটা আবার লিখতে হবে না। ইনপুট নিতে বলতে, যেমন আমরা প্রসেস একটা অ্যারে নিছিলাম, বাস টাইম নিছিলাম, ঠিক আছে?
তারপর হচ্ছে আমাদের ওয়েটিং টাইমের জন্য একটা অ্যারে নিছিলাম, টার্ন অ্যারাউন্ড টাইমের জন্য নিছিলাম, আর এভারেজ বের করার জন্য জাস্ট ফ্লোটিং পয়েন্টে দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছিলাম। এরপর ইনপুট দ্য নাম্বার অফ প্রসেস, মানে আমরা কয়টা প্রসেস নিতে যাচ্ছি। এরপরে ইনপুট দ্য বাস টাইম অফ দ্য করসপন্ডিং প্রসেস, আমাদের আমরা যে বাস টাইম গুলা নিচ্ছি প্রসেসের সেই অনুযায়ী আমাদের এটা হচ্ছে ইনপুট নিচ্ছিলাম আর কি। তাহলে আমরা এখানে এটা একটু দেখি যে আসলে আমাদের ইনপুটটা নিচ্ছে কিনা। ঠিক আছে, ইনপুট নেওয়ার পর আমি একটু প্রিন্ট দেই, তাহলে আসলে বোঝা যাবে যে আমার কাজটা ঠিক মতো হচ্ছে কিনা। দেখেন অ্যাকর্ডিং টু আমার কোড এখানে বলতেছে যে ইনপুট দ্য নাম্বার অফ প্রসেস, আমার চারটা প্রসেস ছিল, আমি চারটা প্রসেস ইনপুট নেই। দেখেন তারপরে নাম্বার অফ প্রসেস মানে কয়টা নিব, চারটা। যদি আমি চারটা দিই তারপরে বলবে যে ইনপুট দ্য বাস টাইম অফ দ্য করসপন্ডিং প্রসেস, P1 P2 এভাবে আমি হচ্ছে ইনপুট নিতে পারবো। যেমন আমাদের প্রথমে ছিল 6, ঠিক আছে 6 নিলাম, এরপরে ধরেন দিলাম 8, তারপরে ধরেন দিলাম হচ্ছে 3। ঠিক আছে, ইনপুট প্রসেস আমি নেওয়ার পরে জাস্ট আমি চেক করলাম যে আমার ইনপুটটা ঠিকমতো কাজ করতেছে কিনা। এই জন্য আমি আবার হচ্ছে প্রিন্ট দিয়ে দেখলাম, যেমন প্রসেস 1 এ হচ্ছে 6, প্রসেস 2 এ হচ্ছে 7, 3 তে 8, 4 এ হচ্ছে 3। এটা আমি জাস্ট চেক করে দেখলাম যে আমার প্রসেসটা কাজ করতেছে কিনা। এটা আমাদের এমনিতে যখন টোটাল কোড রান করব তখন এটা আমার প্রিন্ট দেওয়া দরকার নাই, জাস্ট ইনপুটটা চেক করে নিলাম। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই বাস টাইম গুলাকে করসপন্ডিং প্রসেসের সাথে শর্ট করে নিয়ে আসতে হবে। বুঝতে পারছেন কারণ কি? কারণ হচ্ছে আমরা অলরেডি দেখলাম যে আমাদের যদি শর্টের জব ফার্স্টে নিতে হয় তার মানে হচ্ছে এটাকে আমাদের শর্ট করে ফেলতে হবে। ঠিক আছে, তাহলে আমি একটু শর্টিং করি। যেহেতু শর্টের জব ফার্স্ট, আগে কিন্তু আমাদের এটা শর্টিং দরকার হয় না, আগে আমরা ডিরেক্টলি আপনার হচ্ছে ওয়েটিং টাইম ক্যালকুলেশন এগুলাতে চলে গেছিলাম। এটার ক্ষেত্রে কিন্তু আমাদের শর্টিং করা লাগতেছে।
একটা শর্টিং অ্যালগরিদম কিভাবে করব কি বলতে পারবেন? মনে আছে বাবল শর্ট? দুইটা ফর লুপ ইউজ করতে হবে স্যার। হ্যাঁ, তাহলে আমরা হচ্ছে দুইটা ফর লুপের মাধ্যমে আগে আমাদের বাস টাইমটা শর্টিং করে নেই। যেহেতু আমরা আগে দেখছিলাম কি আমাদের প্রথমে হচ্ছে আপনার মানে হচ্ছে এই যে মানে শর্টের যে অফার যেটা সেটার ক্ষেত্রে আমাদের শর্টিং অর্ডারটা দরকার। এই জন্য আমি আগে হচ্ছে শর্টটা করে নেই। শর্টিং করার পরে তারপর আমি বুঝিয়ে দিচ্ছি শর্টটা কিভাবে হলো যদি কারো প্রবলেম হয় বুঝতে। ঠিক আছে, আমি এখানে একটা সিম্পল বাবল শর্ট চালাবো। মানে হচ্ছে আমি প্রথম এলিমেন্ট i = 1 থেকে i = n পর্যন্ত মানে প্রতিটা এলিমেন্টকে আমি পরবর্তী সবগুলা এলিমেন্টের সাথে চেক করব। এই জন্য হচ্ছে আমি প্রথম লুপটাতে একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত চালাচ্ছি আর কি, 1 থেকে n পর্যন্ত চালাচ্ছি। ঠিক আছে, এর পরবর্তী লুপের কাজ হবে আমার পরবর্তী যে এলিমেন্টগুলা, মানে সাপোজ আমি আইতে যে পজিশনে আছি সেই পজিশন থেকে পরবর্তী যতগুলা ডাটা আছে মানে যতগুলা ভ্যালু আছে সেই ভ্যালুগুলাকে আমি জাস্ট হচ্ছে চেক করব। ঠিক আছে, এটা এখন হচ্ছে আমার দুইটা লুপের কাজ শেষ। এখন আমি জাস্ট চেক করার জন্য একটা ইফ কন্ডিশন ইউজ করতে হবে, কারণ আমার প্রতিটা এলিমেন্টকে আমি চেক করব যে আসলেই ছোট নাকি বড়, এটা জাস্ট আমি চেক করব। এখন আরেকটা জিনিস এখানে খেয়াল করেন যে কিসের ভিত্তিতে চেক করব। আমাদের অবশ্যই বাস টাইমের ভিত্তিতে চেক করতে হবে, কারণ আমরা দেখছি যে আমাদের শর্টের জব ফাস্ট বলতে বোঝায় যে বাস টাইমটা সবচেয়ে কম সেটা হচ্ছে কাজ মানে হচ্ছে প্রথমে আসবে। ঠিক আছে, মানে অ্যাসেন্ডিং অর্ডারে শর্ট করতে হবে। এই জন্য আমি এখন বাস টাইমের ভিত্তিতে জাস্ট শর্টিংটা করব। তাহলে ইফ কন্ডিশনের মধ্যে আমি চেক করি বাস টাইম কোনটার বড় বা কোনটার ছোট। যেমন হচ্ছে যদি আমার প্রথম এলিমেন্টটা ইজ গ্রেটার দেন হয় দ্বিতীয় এলিমেন্ট, দ্যাট মিন্স বাস টাইম অফ জে থেকে, সেই ক্ষেত্রে আমি হচ্ছে লুপের মধ্যে ঢুকবো এবং হচ্ছে আমি এখানে চেঞ্জ করব বাস টাইমটা, মানে অ্যাসেন্ডিং অর্ডারে নিয়ে যাব। টেম্প একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, জাস্ট সোয়াপ করে দিব আর কি। যদি আমার প্রথম এলিমেন্টটা বড় হয় তাহলে দেখেন এখন কি করব। মানে প্রথম এলিমেন্টটা বড়, অতএব আমি এই প্রথম এলিমেন্টটাকে সরাবো প্রথম জায়গায়। তার মানে আমার যেটা ছিল প্রথমে আয়ের মান, যেটা ফার্স্ট এলিমেন্টটা ছিল সেটা আমি টেম্প নামে একটা টেম্পোরারি ভেরিয়েবলের মধ্যে জাস্ট আপাতত স্টোর করে রাখলাম। এরপরে আমার কাজ হবে কি, এরপরে কাজ হবে যে আমার যে এলিমেন্টটা সেকেন্ড যে এলিমেন্টটা ছিল, ঠিক আছে, সেকেন্ড যে এলিমেন্টটা ছিল সেই এলিমেন্টটা আমি ফার্স্ট এলিমেন্টটার মধ্যে নিয়ে আসতেছি, কারণ হচ্ছে আমি জাস্ট ছোটটাকে সামনে আনতেছি। বুঝতে পারছেন? দেখেন এখানে কি কাজ করতেছে, ইফ কন্ডিশন দিয়ে ইফ আমি চেক করতেছি যে আমার যে বাস টাইমটা, ঠিক আছে, বাস টাইম প্রথম যে মানে প্রিসিডিং যে বাস টাইমটা সেটা কি আমার পরবর্তীতে মানে পরবর্তী বাস টাইমগুলো থেকে বড় কিনা। যদি বড় হয় সেই ক্ষেত্রে আমি শুধু এই কন্ডিশনে ঢুকবো এবং হচ্ছে সোয়াপ করে দেবো। সোয়াপ বলতে বোঝাচ্ছি যে ছোটটাকে সামনে নিয়ে আসবো। তাহলে যদি এটা কন্ডিশন ট্রু হয়, ট্রু মানে তো অবশ্যই প্রথমটা বড় থাকবে। তার মানে প্রথমটাকে আমি আর একটা ভেরিয়েবলে রাখতেছি এবং প্রথম যে ভ্যালুটা ছিল ওটার মধ্যে আমি দ্বিতীয় ভ্যালুটা বা পরবর্তী যে ছোটটা পাইলাম ওইটাকে রাখতেছি। ঠিক আছে, এরপরে পরবর্তী ভ্যালুটাকে আমি জাস্ট যেটা সরায় রাখছিলাম টেম্প, ওই টেম্প দিয়ে ফিল আপ করে দিলাম আর কি। ঠিক আছে, এটাই কিন্তু হচ্ছে আমার মেন বাস টাইমটা শর্ট হয়ে গেল। ঠিক আছে, বাস টাইম এভাবে আমি হচ্ছে টোটাল যতগুলো আমার এলিমেন্ট ইনপুট এলিমেন্ট থাকবে সবগুলোকে আমি এভাবে শর্টিং করে নিব। এখন একটা জিনিস এখানে খেয়াল করেন, আমি যদি বাস টাইম শর্ট করি খালি টাইমগুলো একটা শর্টেড অ্যারেতে আসবে, কিন্তু এর সাথে কিন্তু আমাদের করসপন্ডিং যে প্রসেসগুলো থাকবে এই করসপন্ডিং প্রসেসগুলোকেও কিন্তু আমার শর্ট করতে হবে, কারণ না হলে কিন্তু আমার ধরেন যে খালি বাস টাইমের অ্যারেগুলা হচ্ছে চেঞ্জ হবে, ভ্যালুগুলা চেঞ্জ হবে, কিন্তু আমার প্রসেসগুলো কিন্তু ওইভাবে চেঞ্জ হচ্ছে না। ঠিক আছে, এই জন্য আমি এখানে হচ্ছে প্রসেসটাকে চেঞ্জ করে দিব।
স্যার স্ক্রিন শেয়ারটা দেখা যাচ্ছে না। এবার দেখা যায়? জি স্যার। আচ্ছা, এখানে হচ্ছে আমরা জাস্ট এই শর্টিং এর কাজটা করলাম। এখন শর্টিং এর কাজ করে আমরা চেক করি যে আমাদের শর্টিংটা কি ঠিক আছে কিনা। যদি চেক করতে চাই তার মানে আমি জাস্ট প্রসেসর বাস টাইম গুলাকে একবার প্রিন্ট দিব, তাইলে আমি আসলে বুঝতে পারবো যে আমার এটা আসলে শর্ট হয়েছে কিনা। তাহলে আমি এটা একটু প্রিন্ট দিয়ে দেখি। সেটা হচ্ছে আমার আউটপুট উইন্ডো। তাহলে এখানে আমি সাপোজ নাম্বার অফ প্রসেস 4 দিলাম, প্রথমটা দিলাম সাপোজ 6, 7, 8, 3। স্যার এখানে আমরা 35 নাম্বার লাইনে স্যার। হ্যাঁ, আবার আমরা বাস টাইম যে রাখলাম, আবার স্যার বাস টাইম টেম্প রাখলাম। এখানে মনে হচ্ছে একটু ভুল হয়েছে নাকি? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এখানে বাস টাইম যে হয়ে যাবে, সরি। আরগুলা ঠিক আছে নাকি দেখেন তো? আসসালামু আলাইকুম। হ্যালো, শুনতে পাচ্ছেন? জি স্যার। শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এইখানে মেবি তাইলে ঝামেলা হয়েছিল। এবার তাহলে রান করে দেখি জি কি স্যার। হয়। আচ্ছা, অ্যাকর্ডিং টু আমি হচ্ছে 4টা প্রসেস নিলাম, সাপোজ 6, 8, 7। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আসছে ঠিকই, কিন্তু আমার এই যে প্রসেসের অর্ডারটা কিন্তু চেঞ্জ হয় নাই, দেখছেন? জি তার মানে স্যার। প্রসেসের এটাও ঠিক করা লাগবে। এখানে কোনো একটা ঝামেলা হয়েছে আর কি। এখানে হচ্ছে জাস্ট প্রসেসের অর্ডারটা চেঞ্জ করে দিব, তাহলে হচ্ছে আমার মানে যেমন আমার 4 নাম্বারটা প্রথমে আসবে, তারপরে হচ্ছে 1 নাম্বারটা আসবে সেকেন্ড অপশন, এভাবে আর কি আনতে হবে। তাহলে ওইখানেও দেখি শর্টিং এ ঝামেলা হয়েছে মেবি।
আচ্ছা, আমাদের যদি প্রসেসটাকে করসপন্ডিংলি আমাদের শর্ট করতে হয়, ঠিক আছে, তাহলে আমাদের প্রসেসের একটা নাম্বার ধরে নিতে হবে মনে হয় নাকি? জি স্যার, কারণ আমরা তো ভ্যালুটা আসলে অ্যাসাইন করে দিচ্ছি ওই ইয়েতে, কারণ এর হচ্ছে জন্য আর কি আমাদের সমস্যা। এখানে আমরা যখন শর্টিংটা চালাচ্ছি তখন কিন্তু আমাদের যে প্রসেসটা সেটা হচ্ছে একটা ভ্যালু ওয়াইজ শর্ট হচ্ছে, তাই না? আমরা যদি এখানে শর্ট করি তাহলে সেটা কিন্তু কাজ করবে না, কারণ এখানে দেখেন আই এর লুপ অনুযায়ী যেমন I1 থাকলে সে 1ই নিয়ে আসতেছে এখানে। 1 থেকেই শুরু হবে স্যার। হ্যাঁ হ্যাঁ, এই জন্য হচ্ছে আমাদের এখানে আমরা যখন ইনপুট নিচ্ছি, সাপোজ এখানে যখন আমরা ইনপুট নিই তখন প্রসেসের একটা নাম্বার ডিফাইন করে দিলে মনে হয় ভালো হয় প্রসেসের এটার মধ্যে। প্রসেসের মধ্যে যদি আমরা একটা আই দিই তার মানে হচ্ছে আমার প্রথম প্রসেসটা যেমন I=1, তার মানে নাম্বার 1 প্রসেস হচ্ছে 1 নাম্বারটাই হবে, ঠিক আছে? এইভাবে আর কি কাজ করতেছে। তারপরে আমরা যখন এটা প্রিন্ট দিব, এবার রান করে দেখি কি বলে। এবার মনে হয় আসছে না, দেখা যায় স্ক্রিন? জি স্যার। হ্যাঁ, এই যে দেখছেন এবার কিন্তু আমাদের প্রসেসটা শর্ট হয়ে গেছে, কারণ দেখেন এই যে আমাদের যখন আমরা 3 নাম্বারটা নিয়ে কাজ করব তখন আমাদের এই প্রসেস 4ই আসতেছে, দেখছেন? এরপরে আমাদের যে 2 নম্বরে আসবে 6, কারণ 6 হচ্ছে সেকেন্ড শর্টেস্ট এলিমেন্ট। তাহলে দেখেন প্রসেস 1-এ কিন্তু 6 আসতেছে, ঠিক আছে? এরপরে আমরা হচ্ছে যখন 7 নিয়ে কাজ করতেছি 3, এবং এট লাস্ট আমাদের সবচেয়ে বড় এলিমেন্ট ছিল 8, তার মানে প্রসেস 2-তে কিন্তু 8 চলে আসতেছে। বুঝতে পারছেন? আমরা প্রিন্ট দিয়ে এখানে দেখলাম, কারণ আমি যে শর্টটা করতেছি শর্টটা কি আদৌ ঠিক হচ্ছে কিনা, নাইলে তো আমি ধরেন কোড পুরাটা করে গেলাম কিন্তু দেখা গেল যে আমার এই জায়গাতে ভুল হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে আমার আউটপুটটা ঠিক মতো আসবে না। এই জন্য আমি এটা হচ্ছে এটা রান করে দেখে নিলাম যে আমার শর্টিং এলিমেন্ট পর্যন্ত কোডটা ঠিক আছে কিনা। বুঝতে পারছেন? আমরা সব ক্ষেত্রেই যখন ওই কোনো কোড, সাপোজ এটা একটা ডিবাগিং সিস্টেমও বলতে পারেন, যখন কোনো একটা বড় কোড করবো বা অ্যালগরিদম ইমপ্লিমেন্ট করবেন তখন এভাবে দেখে দেখে নেবেন পার্ট বাই পার্ট ঠিক হচ্ছে কিনা। আচ্ছা, এটা কি বুঝতে পারছেন সবাই কি করলাম এখানে? স্যার এই যে টেম্প ইকুয়াল প্রসেস আই, এটা মেকানিজমটা একটু আচ্ছা, বোঝাই এইটা না? দেন। আচ্ছা জি স্যার। আচ্ছা, এখানে দেখেন আমরা যখন হচ্ছে কাজ করতেছিলাম, সাপোজ আমি যদি অ্যালগরিদমটায় যাই, ঠিক আছে, যেটা আমি একটু আগে সিম্পলিফাই করলাম, অ্যালগরিদমে কিন্তু আমাদের এরকম ছিল যে প্রথমে আমাদের একটা গিভেন এলিমেন্ট ছিল, ঠিক আছে, যেমন P1 এ 6 বা P2 P3 এভাবে আমাদের ভ্যালুগুলো দেওয়া ছিল। এখন আমি যখন শর্ট করতেছি, শর্ট করা বলতে বোঝাচ্ছে আমার যেই বাস টাইমটা কম সেই প্রসেসটাকে আমি আগে নিয়ে যাচ্ছি, ঠিক আছে, অ্যাকর্ডিং টু আমার অ্যালগরিদম অনুযায়ী। দেখেন কি হয়েছে, অ্যালগরিদম অনুযায়ী কিন্তু আমার যেটা 3 ছিল, ঠিক আছে, 3টা কিন্তু সবচেয়ে ছোট, এই জন্য আমার 4টা সবার আগে আমার ক্যালকুলেশনে আসছে। এরপরে সেকেন্ড এলিমেন্টে কিন্তু আমাদের P1 কেন আসছে, কারণ সেকেন্ড অপশন ছিল P1 সবচেয়ে ছোট, এরপরে হচ্ছে P3 ছোট ছিল তাই P3 আসছে, এরকম আর কি। তার মানে কিন্তু একটা জিনিস এখানে খেয়াল করেন, আমরা যদি শুধু বাস টাইমটা মানে শর্টিং করতাম তাহলে কিন্তু এই 3টা এখানে চলে আসতো, ঠিক আছে, 3 এখানে আসতো, 6 এখানে আসতো, ঠিক আছে, তারপরে 7, এবং এট লাস্ট কিন্তু আমাদের 8 থাকতো, ঠিক আছে, এট লাস্ট 8, এরকম কিন্তু আমাদের অবস্থাটা হইতো। বুঝতে
বুঝতে পারছেন? এরকম হইতো না অবস্থাটা? এটা কি বুঝতে পারছেন? জি স্যার, এটা বুঝছি। হ্যাঁ, যদি আমরা হচ্ছে ঠিকমতো শর্টিংটা না করতাম, মানে হচ্ছে আমরা যদি এই P1 গুলাকে শর্ট না করতাম, তাহলে কিন্তু আমাদের এই বাস টাইমটা চেঞ্জ হয়ে আমাদের এরকম আসতো 3, 6, 7, 8। তার মানে কিন্তু দেখেন আমাদের P1 = 3 হয়ে যাচ্ছে, P2 = 6 হয়ে যাচ্ছে, P3 = 7 হয়ে যাচ্ছে, P4 = 8 হয়ে যাচ্ছে। দেখছেন? আমাদের কিন্তু এখানে ঝামেলা হয়ে যাচ্ছে, কারণ কি আমাদের মানে যেই বাস টাইম যেটার সাথে সেটার সাথে না যেয়ে অন্য জায়গায় চলে যাইতেছে। এই জিনিসটাই ক্লিয়ার? জি যদি স্যার। যদি আমরা করসপন্ডিং প্রসেসটাকে শর্ট না করি, শুধু বাস টাইমটাকে শর্ট করি, তাহলে কি হবে, আমার একটা টাইম আরেকটার মধ্যে আরেকটা প্রসেসের মধ্যে চলে যেতে, মানে P1 সে 3 ক্যারি করবে, দেখা যাবে P4 ক্যারি করতেছে 8, কিন্তু P4 এর আসলে ক্যারি করার কথা 3। সেক্ষেত্রে আমাদের ক্যালকুলেশন পুরাটাই চেঞ্জ হয়ে যাইতো। এটা হচ্ছে একটা কজ। তাহলে এইটা যদি আমি সলভ করতে চাই, মানে আমার যেই প্রসেসে যেই বাস টাইম সেটাকে আমার রাখতে হবে, ঠিক আছে? সেটাকে যদি আমি রাখতে চাই, তার মানে আমি যখন এখানে 3টাকে এখানে নিয়ে আসতেছি, মানে যখন 3কে শর্ট করে ফেলতেছি, প্রথমে আনতেছি, তার মানে এখানে আর P1 থাকবে না, এটাকে আমার P4 বানাইতে হবে, তাই না? জি স্যার। স্যার হ্যাঁ, বলেন, বলবেন কিছু? আচ্ছা, তাহলে দেখেন এখানে আমাদের দেখেন কাজটা কি হচ্ছে, আমার এই 3টাকে আমি শুধু বাস টাইম শর্ট করলে হবে না, করসপন্ডিং যে প্রসেসটা ছিল সেই প্রসেসটাকেও কিন্তু আমার শর্টিং এ নিয়ে আসতে হচ্ছে, মানে চেঞ্জ করতে হচ্ছে। এর মানে কি বোঝা যাচ্ছে, যখন আমার কোনো বাস টাইম আমি চেঞ্জ করব, বা কোনো বাস টাইম যখন আমার শর্ট করা দরকার হচ্ছে, কন্ডিশনে পড়তেছে, তখন সাথে সাথে বাস টাইমটা সোয়াপ করার সাথে সাথে আমরা কিন্তু প্রসেসটাকে সোয়াপ করে ফেলতে হবে, নাইলে কিন্তু আমাদের এই মানে অর্ডারটা ডিফারেন্ট হয়ে যাবে এবং আমাদের এখানে ঝামেলা হয়ে যাবে। এরপরে দেখেন 6 কোত্থেকে আসছে, 6 আসছে 1 থেকে, তার মানে এটা কিন্তু P2 আর থাকতে পারবে না, এটা হইতে হবে P1, ঠিক আছে? এই জিনিসটা দেখেন, তার মানে কি আমার যেই প্রসেসটাকে আমি যেই বাস টাইমটাকে আমি সরাচ্ছি, সাথে সাথে আমার প্রসেসটাকে সরায় দিতে হবে। যদি আমি এটা না সরাই, তাহলে আমি কি হবে, আমার একটা প্রসেসের বাস টাইম আরেকটা প্রসেসের মধ্যে চলে যাবে। এটা হচ্ছে আমার মেইন কজ আমি ওই কাজটা করার জন্য। এখন ওই কাজটা কিভাবে করলাম ওইটা দেখাচ্ছি। এটা বুঝতে পারছেন আমি কেন প্রসেসটাকে সরাইছি, নাকি বুঝেন নাই? বুঝছি স্যার। সবাই বুঝছেন যে প্রসেসটাকে কেন সাথে সাথে সলভ করলাম? আমার তো বাস টাইম, যেমন আমরা শর্টিং এর ক্ষেত্রে বাবল শর্ট বা এগুলোর ক্ষেত্রে আমরা কি করছিলাম, খালি আমাদের ভ্যালুটাকে শর্ট করতেছিলাম, কিন্তু আমাদের এখানে কিন্তু আমরা কিন্তু এই প্রসেসটাকেও সরাচ্ছি। প্রসেসটাকে কেন সরাচ্ছি এটা তো বুঝতে পারছেন নাকি? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এখন হচ্ছে কোডিং এ যায় দেখি যে আমরা কোডিং এ এই কাজটা কিভাবে ইমপ্লিমেন্ট করলাম। দেখেন এখানে হচ্ছে বাস টাইম, ঠিক আছে, এটা তো আমরা করলামই। এখন যখনই আমার কোনো বাস টাইম শর্ট হবে, তখনই আমার এই প্রসেসটাকেও সাথে সাথে টেম্পের মধ্যে বসায় মানে চেঞ্জ করে ফেলতে হবে, ইন্টারচেঞ্জ করতে হবে। এখন এই ইন্টারচেঞ্জটা করার জন্য দেখেন আমি কি করলাম, আমি প্রতিটা প্রসেসকে যখন আমি ইনপুট নিলাম, এটা তো আমার ইনপুট লুপিংটা, সাপোজ আমি প্রসেসের নাম্বার দিলাম P1, P1 আমি বাস টাইম একটা ইনপুট নিলাম আর কি, সাপোজ P1 এর মধ্যে আমি নিলাম ধরেন 7 বা 6, ঠিক আছে? এটা যখন নিলাম, তখন একই সাথে কিন্তু আমি এটাকে মানে হচ্ছে ডিফাইন করে দিচ্ছি, ঠিক আছে? ডিফাইন করে দিচ্ছি বলতে আমার এটা কয় নাম্বার প্রসেস সেটা কিন্তু আমি বলে দিচ্ছি। হ্যাঁ, যেমন এটা P1 যখন হবে, প্রসেস 1 যখন হবে, I এর ভ্যালু 1 থাকবে, 2 থাকবে। এটা কেন রাখতেছি আমি, I এর ভ্যালু 1 2 3 দিয়ে আমি প্রসেসটাকে অর্ডার করে দিচ্ছি, কারণ আমি যখন সোয়াপ করব, সোয়াপ বলতে আমি যখন চেঞ্জ করব, ঠিক আছে, লোকেশনটা যখন আমি চেঞ্জ করব, তখন অবশ্যই আমার ভ্যালু ওয়াইজ সে কাজটা করবে। বুঝতে পারছেন? কারণ এখানে যদি আমি প্রসেস 1 এর ভ্যালু যদি আমার 1 থাকে, সেই ক্ষেত্রে কিন্তু সেটাকে 2 তে নিয়ে যাবে চেঞ্জ করে। বুঝতে পারছেন? এই ভ্যালুগুলো জাস্ট চেঞ্জ হচ্ছে এখানে। যেমন ধরেন ফর এক্সাম্পল, যদি হয় প্রথমে তো আমাদের P4 টা গেছে, তাই না? P4 এর ছিল 3, P4 সবার আগে চেঞ্জ হয়েছে, প্রথমে গেছে। তাহলে এখানে P4 এর যে প্রসেসের ভ্যালু সেটা কত ছিল, সেটা ছিল হচ্ছে 4, আর তার আগের যেটা ছিল সেটা ছিল 3। তাহলে টেম্পের মধ্যে আমি 3 রাখতেছি, প্রসেস আই এর ভ্যালু কিন্তু সেই ক্ষেত্রে 3। বুঝতে পারছেন না বুঝেন নাই? আচ্ছা, আমি আবার বলতেছি। যেমন ধরেন যে যখন হচ্ছে প্রথম প্রসেসটা চেঞ্জ হচ্ছে, সাপোজ P1 এর সাথে P4 চেক করতেছি,
P1 ধরেন এখানে কত আছে, i এর ভ্যালু আছে 1 নাম্বার, মানে প্রসেস 1 এর ভ্যালু হচ্ছে 1, আর j এর ভ্যালু কত আছে, প্রসেস 1 2 নাম্বারটা না, আমি যখন 4 নাম্বারটা তো প্রথমে চেঞ্জ হবে, তাই না? প্রথমে ধরেন আপনি প্রথমে পাইছে 6, যেমন আমি আবার যাই কোডে, এখানে যাই, কোডটা দেখেন, যেমন প্রথমে আমাদের কত 6, প্রথমে কিন্তু আর 6 থাকবে না, প্রথমে কে চলে যাবে, 3 চলে যাবে। 6 এর সাথে যখন 8 চেক হবে, 8 কিন্তু উপরে যাবে না, কেন যাবে না, কারণ এটা তো কন্ডিশনে ঢুকতেছে না, 8 তো বড়, তাই না? আবার 6 এর সাথে 7 চেক হইছে, 7 চেক হইলেও কিন্তু 7 উপরে যাবে না, এটাও কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না। যখনই আমার 6 এর সাথে 3 চেক হচ্ছে, তখনই কিন্তু এই 3টা 6 কে সরায় 6 কে নিচে পাঠিয়ে দিতেছে। নিশ্চয়ই বুঝতে পারছেন? প্রথমে যখন আমি জি স্যার। অন্যগুলা চেক করতেছি, অন্যগুলা কিন্তু চেঞ্জ হচ্ছে না, চেঞ্জ হচ্ছে কি, যখনই আমি ছোট পাচ্ছি, কারণ অ্যাকর্ডিং টু আমার অ্যালগরিদম, দেখেন অ্যাকর্ডিং টু আমার অ্যালগরিদম, যখন আমার বাস টাইমটা বড় হবে, বাস টাইম আই, মানে আমি আই মানে কি, প্রথমে যেটা ধরছি, প্রথমে তো আমি 6টাকে ধরছি, 6টা যখন 6 এর থেকে যদি ছোট কোনো এলিমেন্ট পাই, সেই ক্ষেত্রে আমার এই কন্ডিশন স্যাটিসফাইড হবে এবং সেই ক্ষেত্রেই চেঞ্জ হবে। প্রথমে দেখেন 6 এর সাথে 7 চেক করবে, 6 তো 7 এর থেকে বড় না, তাইলে এটা কাজ করবে না। এরপরে আবার j এর ভ্যালু কি হবে, i+1, মানে হচ্ছে 6 এর সাথে 8 চেক করতেছে। এরপরে দেখা যাবে আবার i+1, তার মানে আবার পরের এলিমেন্টে চলে যাচ্ছে, পরের এলিমেন্টে যায় পাইলো যে বাস টাইম এখানে আসছে হচ্ছে 3, ঠিক আছে? তাহলে 6 তো অবশ্যই 3 থেকে বড়, সেই ক্ষেত্রে সে এখানে ঢুকবে, ঢুকার পরে এই চেঞ্জটা করবে, বুঝতে পারছেন? ঢুকার পরে কি করবে, দেখেন এখানে বাস টাইম i মানে কত, সব i মানে হচ্ছে 6, আমি মানে 1। হ্যাঁ i মানে 1, আর বাস টাইম i মানে হচ্ছে 6, তাই না? জি স্যার। প্রথম পজিশন। তারপরে দেখেন, দেখেন আমার কোন কন্ডিশনের জন্য এটা কাজ করতেছে, যখন এটা 6 আর এটা যখন হচ্ছে 3, তখনই কিন্তু এটা কাজ করা শুরু করছে, তাই না? তার আগে কিন্তু সে কাজ করে নাই। জি স্যার। তাহলে আমার বাস টাইম i হচ্ছে 6, তাহলে বাস টাইম i এখানে দেখেন বাস টাইম j হচ্ছে কত, 3, ঠিক আছে? টেম্প ইকুয়াল টু বাস টাইম i, তার মানে টেম্পের ভ্যালু 6 হয়ে গেল, এবং বাস টাইম i এর ভ্যালু কত, বাস টাইম j ইকুয়াল টু 3, তার মানে বাস টাইম i এর ভ্যালু হলো 3 এখন, ঠিক আছে? এরপরে দেখেন আবার টেম্পের ভ্যালু এখানে কত ছিল, 6, এই 6টা এখানে যদি চলে আসে, তাহলে কি হবে, এই জি 6, স্যার। ঠিক আছে? তার মানে আমাদের বাস টাইম j ইকুয়াল টু 6 হয়ে যাচ্ছে, আর i ইকুয়াল টু 3 হয়ে যাচ্ছে, দেখছেন? তার মানে ছোটটা সামনে চলে গেল, i তো আমাদের ছোট ছিল, i তো ধরেন i যদি প্রথম এলিমেন্ট হয়, আর যেটা তাহলে আমাদের ছিল থার্ড ফোর্থ এলিমেন্ট, ঠিক আছে? যেটা ছিল ফোর্থ এলিমেন্ট, তার মানে আমাদের 6টা 4 নম্বরে চলে গেল, ঠিক আছে? 6 এর ভ্যালুটা গেল 4, মানে যে পজিশনে 6 চলে গেল, আর i পজিশন ছিল প্রথমে, i পজিশনে 1 চলে গেল। এটাই বুঝতে পারছেন? এভাবে সবটা হচ্ছে। জি, এটা তো বুঝতে পারছি কিন্তু পরের প্রসেসটা আসলে কিভাবে আচ্ছা চেঞ্জ হচ্ছে এটা বুঝিনি। আচ্ছা, প্রসেসটা এখন দেখেন, দেখেন প্রসেস i এর ভ্যালু আমাদের কত ছিল, 1, তাই না? আমরা তো সবগুলা অ্যাকর্ডিং টু কোড অনুযায়ী আমরা প্রসেস i এর ভ্যালু আমরা করসপন্ডিং 1 2 3 ভাবে ডিক্লেয়ার করছি, তার মানে জি স্যার। প্রসেস i হচ্ছে 1, আর প্রসেস j এর ভ্যালু হচ্ছে আমাদের 4, ঠিক আছে? জি স্যার। প্রসেস j এর ভ্যালু হচ্ছে 4, তাহলে টেম্পের মধ্যে আমরা কত রাখতেছি, 1, 1। আচ্ছা, আর প্রসেস যে i এর মধ্যে রাখতেছি কত, 4, তাই না? জি স্যার। কারণ j এর ভ্যালু 4, অথবা এর মধ্যে 4 রাখতেছি। এখন দেখেন টেম্পের ভ্যালু তো আমার 1 ছিল, এই 1টাকে আমি কোথায় নিয়ে গেলাম, প্রসেস j এর মধ্যে নিয়ে গেলাম, ঠিক আছে? তার মানে দেখেন প্রসেস i প্রথম পজিশনে সে 4 কে নিয়ে গেল, এটা দেখতে জি পাচ্ছেন? স্যার। প্রথম পজিশনে সে 4 কে নিয়ে গেল, কিন্তু পরবর্তী যে পজিশনটা, ঠিক আছে, পরবর্তীতে মানে 4 যে পজিশনে ছিল, সেই পজিশনে সে 1 সেখানে কে 1 নিয়ে নিয়ে গেল। গেল। হ্যাঁ, জি স্যার। তার মানে সে পজিশনটা, প্রসেসের পজিশনটা সে চেঞ্জ করে ফেলতেছে। এরপরে আমি যখন প্রিন্ট দিয়ে দেখলাম যে পজিশনটা ঠিক আছে কিনা, এই ঠিক আছে কিনা দেখার জন্য আমি করসপন্ডিং বাস টাইম আর করসপন্ডিং প্রসেস দুইটাই কিন্তু আইতে রাখছি, মানে 1 নাম্বার পজিশনে আমার কোন প্রসেসটা আছে, আর 1 নাম্বার পজিশনে বাস টাইমটা কত, এটা চেক করার জন্য আমি জাস্ট এই প্রিন্টটা দিছি। প্রিন্ট কিন্তু কোডে কোনো দরকার নাই আমাদের, আমি জাস্ট সাপোজ একটা ডিবাগিং পোর্শন বলতে পারেন, যা দেখার জন্য, চেক করার জন্য যে আমার শর্টিংটা কাজ করতেছে কিনা, এটা দেখার জন্য আমি এই প্রিন্টটা দিছি। আমার মেইন কাজ কিন্তু এই প্রোগ্রামের এই এতটুকুই, ঠিক আছে? এই যে আমাদের যে শর্টিং, এটাই কিন্তু মেইন, আর বাকি কাজটা এখন আমরা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ অনুযায়ী করলে কিন্তু হয়ে যাবে। এতটুকু কি বুঝতে পারছেন সবাই?
জি স্যার। স্যার আমার প্রসেসের শর্টিংটা না করলে কিরকম আসতে পারে স্যার, এটা একটু আউটপুটটা যদি হুম। দেখা দিত। আচ্ছা, প্রসেসের শর্টিং না করলে একটু আগে এটা যেটা, হ্যাঁ বলেন। প্রসেসের শর্টিংটা একটু মানে ব্যাক করে মানে রিমুভ করে আচ্ছা একটু আউটপুটটা দেখাইতে মানে আচ্ছা, মানে রান করে প্রসেসের শর্টিং না করলে আসলে আমাদের কি হইতো সেটা, তাই তো? আচ্ছা জি প্রসেসটা সিরিয়ালি আসতো 1 2 3 এভাবে। হ্যাঁ, যেটা আমরা প্রথমে আমাদের এই যে একটা ভুল হয়েছিল, জে এর ভ্যালু না দেওয়ার কারণে শর্ট হয়েছিল না, ওইভাবে আসবে আর কি। যাই হোক, আমি আবার দেখাই, সমস্যা নাই। ধরেন আমি প্রসেসটা শর্টিং করলাম না, ঠিক আছে, এটা আমি অফ করে দিই প্রসেস শর্টিংটা। ঠিক আছে, এখন প্রসেস শর্টিং অফ করে আমি এখন দিকে রান করে কি বলে। অবশ্যই নাম্বার অফ প্রসেস 4, এখানে ধরেন দিলাম হচ্ছে 6, না সরি 6 8 7 3, দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, এখানে দেখেন আউটপুটে কি কাজ হলো। আউটপুটে আমাদের ঠিকই শর্ট হচ্ছে, ঠিক আছে, দেখেন 3 6 7 8 শর্টেড অর্ডারে আসছে, কিন্তু কি হচ্ছে, আমার প্রসেস 1 এর মধ্যে 3 দেখাচ্ছে, কিন্তু প্রসেস 1 এর ভ্যালু তো 6, তাই না? প্রসেস 1 এ কিন্তু আমার দেখাইতেছে এখন 3, কিন্তু আমার আসলে প্রসেস 1 এর হওয়া উচিত 6, আর এখানে প্রসেস 1 না হয়ে হওয়া উচিত কত, 4, তাই না? 4 নাম্বার প্রসেসটা হওয়া উচিত 3। একইভাবে জি স্যার। আমার এখানে 6 দেখাচ্ছে। 6 কাকে দেখাচ্ছে? প্রসেস 2 এর ভ্যালু 6 দেখাচ্ছে, কিন্তু 6 তো আসলে প্রসেস 1 এর ভ্যালু, তার মানে এখানে এই 1টা আসা উচিত ছিল, ঠিক আছে? একইভাবে এটাও 3, ঠিক আছে। আর এখানে যেমন 8 দেখাচ্ছে, 8 আসলে হওয়া উচিত ছিল, এখানে 2 হওয়া উচিত ছিল, ঠিক আছে, এটা দেখাচ্ছে। তো আমি যদি এখন এই অনুযায়ী কাজ করি, তাহলে আমার ওয়েটিং টাইম, টার্ন অ্যারাউন্ড টাইম সব উল্টাপাল্টা হয়ে যাবে। P1 এর ওয়েটিং টাইম দেখা যাবে একটা আসতেছে, টার্ন অ্যারাউন্ড টাইম আরেকটা আসতেছে, P2 এর টার একটা আসছে, মানে এক্সাক্ট যেটা হওয়ার কথা সেটা আসলে আসতো না। বুঝতে পারছেন বিষয়টা? জি স্যার, বুঝছি স্যার। এই জন্য আমি এখানে প্রসেসটাকেও শর্ট করে নিচ্ছি আর কি। স্যার আমরা প্রসেসটা শর্ট করার পরে যখন আমরা প্রিন্ট করলাম, আমরা কিন্তু আইটাও 1 থেকে শুরু করছিলাম, প্রসেস 1 থেকে প্রিন্ট হবে, তাহলে প্রথমে প্রসেস 4টা কিভাবে আসছে স্যার? আচ্ছা, এখানে দেখেন আমি যেটা বলি, সাপোজ, আচ্ছা এটা আমি খুলে, হ্যাঁ, এখানে যেমন হচ্ছে আই থেকে দিলাম, আয়ের কাজ কি? আয়ের কাজ হচ্ছে সে সিরিয়াল ওয়াইজ প্রিন্ট করবে, ঠিক আছে? আয়ের জি কাজ স্যার। কিন্তু, আই কিন্তু আমার প্রসেসের ভ্যালু না, আই কিন্তু আমাদের জাস্ট সিরিয়াল ওয়াইজ প্রিন্ট করবে। এখন দেখেন আমি যে এখানে এই সিরিয়ালটা দিছিলাম, প্রসেস আই ইকুয়াল টু, হ্যাঁ, প্রসেস আই এর মধ্যে আমি আই রাখতেছিলাম, মানে হচ্ছে 1 এর মধ্যে 1, 2 এর মধ্যে 2, 3 এর মধ্যে 3 রাখতেছিলাম। এখন আমি যখন এই 1 2 3 দিয়ে প্রিন্ট করব, এটা ঠিকই থাকবে, খালি আমার যে ভ্যালুগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে? কারণ আমি এখানে প্রিন্ট দিচ্ছি কি, এখানে কিন্তু আমি আই প্রিন্ট দিচ্ছি না, এখানে কিন্তু আমি প্রসেসের ভ্যালুটা প্রিন্ট দিচ্ছি, ঠিক আছে? যদি আমি এখানে প্রসেস আই প্রিন্ট না দিয়ে শুধু আই প্রিন্ট দিতাম, তারপর যখন প্রসেস আই দিলাম না, এখানে আমি আই প্রিন্ট দিলাম, ঠিক আছে, আই প্রিন্ট দিলাম, হ্যাঁ, আই প্রিন্ট দেওয়া মানে কি, সেই ক্ষেত্রে আমার এখানে আয়ের ভ্যালু যদি 1 থাকে, ঠিক আছে, আয়ের ভ্যালু 1 থাকলে সে 1ই প্রিন্ট করবে, এখানে আয়ের ভ্যালু 2 থাকলে এখানে 2ই প্রিন্ট করবে। যেমন আমি এটা প্রিন্ট করে দেখাই আপনাকে, এখন কি বলে, যদি আমি এখানে আই দেই, প্রসেসের ভ্যালু না দেই, তাহলে দেখেন কি বলে। সাপোজ আমি এটা প্রিন্ট দেই, এখন ওখানে আমি এখন আই দিয়ে দিচ্ছি, মানে প্রসেসের ভ্যালু দেই নাই। বুঝছেন? এখানে কিন্তু এর পরেও প্রসেস শর্ট করার পরে কিন্তু আমার 1 2 3 4, মানে আমি যদি এখানে আই এর ভ্যালুটা বসায় দেই, তাহলে আই 1 থাকলে 1, 2 থাকলে 2, 3 থাকলে 3 এরকম দেখাবে,
এই দেখতেছেন এই যে এই জিনিসটা আর কি, এই যে জি প্রসেসের যে স্যার। নাম্বারটা, হ্যাঁ, তাহলে কিন্তু আমার ওইটাই সে আবার প্রিন্ট দিচ্ছে, মানে আই আমি যদি বসাই তাহলে এখানে আই প্রিন্ট দিচ্ছে, কিন্তু আমি কিন্তু এখানে আই প্রিন্ট দেই নাই, আমি দিচ্ছি হচ্ছে আমার প্রসেসটা যে চেঞ্জ হচ্ছে প্রসেসের ওই প্রসেসগুলোর ভ্যালু জাস্ট প্রিন্ট দিচ্ছিলাম, ঠিক আছে, এই জন্য আর কি এখানে এরকম আসছে। আচ্ছা তারপরে আচ্ছা আরেকবার দেখি আমরা কি কাজ হইলো এখানে। হ্যাঁ, যেমন এখানে ঠিক আছে, যে আই যদি আমি দিই তাহলে অবশ্যই আই ইকুয়াল টু 1, এখানে 1 2 3 এভাবে যাবে, কিন্তু আমি তো এখানে আই না দিয়ে আমি এখানে দিছিলাম হচ্ছে আপনার প্রসেসটা। প্রসেসটা কেন দিছি, কারণ আমি এই প্রসেসটাকে শর্টিং করছি এখানে, এই শর্টিং ভ্যালুটাই আমি এখানে দিছি, যার কারণে আমি যখন হচ্ছে এটা চেঞ্জ জি করতেছি স্যার, বুঝতে পারছি। সেটা হচ্ছে চেঞ্জ হয়ে যাচ্ছে আর কি, ঠিক আছে। একটা জিনিস খেয়াল করেন, আমি কিন্তু যখন ইনপুট নিছিলাম এইখানেই, হ্যাঁ ইনপুটটা যখন এখানে নিছিলাম, ঠিক আছে, তখনই কিন্তু হচ্ছে আমি এখানে আইপিআই এর যে ভ্যালুটা, সরি প্রসেসের যে ভ্যালুটা, সেটা কিন্তু আমি সিরিয়ালাইজ করে নিছিলাম। হ্যাঁ, সিরিয়াল করে দেওয়া হয়েছে। হ্যাঁ, এটা এটা তার মানে আমি যখন শর্ট করব তখন কিন্তু আমার অবশ্যই প্রসেসটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সাপোজ আপনি যখন একটা বাবল শর্ট বা কোনো একটা শর্টিং করেন, তখন কি হয়, আমি যদি শর্টিং করার পরে এর যে ইন্ডেক্সটা ঠিকই থাকে কিন্তু মানগুলা চেঞ্জ হয়ে যায়, যেমন 1 নাম্বার পজিশনে আই যখন 1 থাকে তখন আগে এখানে ছিল অ্যারেতে ছিল 100, পরে হয়ে গেল 50, বা ধরেন আগে ছিল 10 পরে হয়ে গেল 2, কারণ কি আমার ইন্ডেক্সটা ঠিকই থাকে, ওই ইন্ডেক্সের মানে ওই পজিশনের ভ্যালুগুলো চেঞ্জ হয়, এখানে সেই কাজটাই করার জন্য আমি জাস্ট সিরিয়ালাইজ করে নিচ্ছি, সিরিয়ালাইজ করছি জাস্ট আমি এর পজিশনের ভ্যালুটা চেঞ্জ করে দিচ্ছি সোয়াপ করে, বুঝতে পারছেন। হ্যাঁ, আমি যদি এই কাজটা না করতাম, এই কাজটা না করে কিন্তু একবার শর্টিং করছিলাম তখন কিন্তু হয় নাই, কারণ কি, কারণ এটা কাকে শর্ট করবে, একটা তো ভ্যালু লাগবে শর্ট করার জন্য, এই জন্য আমি এখানে আগে এটা মানে ইন্ডেক্সটা বসায় নিচ্ছি, নিয়ে জাস্ট ওটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি অ্যাকর্ডিং টু আমার অ্যালগোরিদম আর কি, বুঝতে পারছেন। জি স্যার। আর কোনো কোশ্চেন আছে নাকি এই বিষয়ে? না দেখেন তো স্যার। আর কোনো কোশ্চেন টোশ্চেন আছে না, যেমন হচ্ছে এটা কিন্তু আমাদের এই অ্যালগোরিদমে এইটুকুই চেঞ্জ, আর এর আগে আমরা যেটা করছিলাম সাপোজ এই এফসিএফএস এটা যেটা করছিলাম, ঠিক আছে, এফসিএফএস আমরা কি করছিলাম দেখেন, এই যে গত ল্যাবে মানে আমাদের প্রথম ল্যাব প্রোগ্রামটায় আমরা জাস্ট এই বাস টাইমটা, ঠিক আছে, এই বাস টাইমটা জাস্ট ইনপুট নিছিলাম, আমরা কোনো কাজ আর করি নাই, জাস্ট আমরা সরাসরি ওয়েটিং টাইমে যাই আগের ফর্মুলা অনুযায়ী ক্যালকুলেট করে এটা এভাবে বসায় দিছি, ঠিক আছে, এভাবে করে দিছিলাম। এখন আমাদের এখানে একটা নতুন করে কাজ অ্যাড হয়েছে, সেই কাজটা ছিল জাস্ট আমাদের শর্টিং করা, এখন আমরা গত ক্লাসের কোডটা এখানে বসায় দিই, দেখি কি বলে। ঠিক আছে, আগের জিনিসই সেম, শুধু আমাদের কাজটা শুধু এতটুকুই ছিল।
আচ্ছা, এখানে হচ্ছে আপনাদের এটা করার পরে যেটা হচ্ছে শর্টিং করার পরে আর আমাদের ওয়েটিং টাইম, তারপর হচ্ছে আর যেগুলা কাজ ছিল আর কি, ঠিক আছে, সেটা হচ্ছে আগের রুলস অনুযায়ী আমরা জাস্ট করে দিব। আগে যে আমাদের এফসিএফ এর যে কোডটা ছিল, এফসিএফএস এর এই কোড অনুযায়ী যদি আমরা রান করে দিই, তাহলে আমাদের জাস্ট আগের ওই আউটপুটটাই চলে আসবে আর কি। মানে হচ্ছে আগের আউটপুট বলতে আমরা যে এই কাজটা করলাম, সাপোজ আমি যে অ্যালগরিদমটা সিমুলেশন করলাম, ঠিক আছে, এই সিমুলেশন অনুযায়ী রেজাল্টটা চলে আসবে। কারণ আমাদের এখানে জাস্ট কাজ ছিল হচ্ছে এই জিনিসটাকে শর্টিং করা। তো হচ্ছে শর্টিং যদি আমাদের হয়ে যায়, সেক্ষেত্রে অ্যালগরিদম কিন্তু এখন এইটা অনুযায়ী কাজ করবে। আর নতুন আমাদের শর্টিং ভ্যালু, এই শর্টিং ভ্যালু অনুযায়ী সে কাজ করবে। সেক্ষেত্রে আপনার প্রথমে ওয়েটিং টাইম, হ্যাঁ ওয়েটিং টাইম হচ্ছে আমার P4 এর 0 বা হচ্ছে P1 এর 3 অনুযায়ী সে হচ্ছে জাস্ট চেঞ্জ করে দিবে, বুঝতে পারছেন? আর এখানে টার্ন অ্যারাউন্ড টাইম হবে। গত ক্লাসের কোডটা কি আপনারা করছিলেন? জি স্যার, ওটা তো স্যার ল্যাব রিপোর্টে দেওয়া হয়েছে। আচ্ছা, এফসিএফএস, তাহলে আপনাদের একটা হোমওয়ার্ক হবে যে এটা হচ্ছে শর্টের জব ফার্স্টটা কমপ্লিট করবেন, বুঝছেন? জি স্যার। হ্যাঁ, এটা ল্যাব রিপোর্ট দেওয়া লাগবে না, এটা হোমওয়ার্ক। আপনার হচ্ছে এটা এই কোডটা হচ্ছে কি করে, মানে হচ্ছে আমি আজকে যতটুকু করলাম এতটুকু দরকার হলে আমি আপলোড করে দিব ক্লাসরুমে। বাকি কাজ হচ্ছে আপনারা এটা কমপ্লিট করবেন, আউটপুট বের করেন। জাস্ট আপনি ওই সিপিপি ফাইলটা বা যেই ল্যাঙ্গুয়েজে করেন ওই ফাইলটা জাস্ট গুগল ক্লাসরুমে আমি ক্রিয়েট করে দিব, ওইখানে আপলোড করে দিবেন। ল্যাব রিপোর্ট লাগবে না এটা, ঠিক আছে? ওকে স্যার। হ্যাঁ, এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক আর কি আজকের জন্য। হ্যাঁ, তাহলে ঠিক আছে, তাহলে বুঝতে পারছেন তো সবাই? জি স্যার। আচ্ছা, তাহলে কোশ্চেন না থাকলে তাহলে আজকে এখানে শেষ করে দিচ্ছি আর কি, ঠিক আছে। ঠিক আছে? ওকে, আমাকে অ্যাটেন্ডেন্সটা পাঠিয়ে দিন। আচ্ছা স্যার, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।